নোড যখন থাকবে, অর্থাৎ দুইটা স্যার ব্রাঞ্চের মধ্যে যখন একটা ভোল্টেজ থাকবে স্যার, স্যার এটার যদি আর কোনো পয়েন্ট না থাকে স্যার, তাহলে কি সরাসরি V1 - V2 বা V2 - V1 দিয়ে স্যার নোডের মান দিয়ে দেওয়া যাবে? তোমার একটা কোশ্চেনটা সুপার, বুঝিনি। এই যে দেখো একটা সুপার নোড রাখছি, এটা কি কি করতে যাচ্ছ? স্যার এখানে স্যার পজিটিভ প্রান্তটা হচ্ছে স্যার R2 এর দিকে স্যার, আর স্যার নেগেটিভ প্রান্ত স্যার V3 হ্যাঁ, এর দিকে স্যার। তাহলে স্যার V2 - V3 হচ্ছে স্যার এখানে Vx। হ্যাঁ। কিন্তু স্যার হচ্ছে মানে এটা কি স্যার আর কোনো ভাগে মানে ভাগ হবে স্যার, যেমন R1 থেকে যেটা আসতেছে স্যার, এটাতে কি স্যার Vx এর কোনো প্রভাব থাকবে? না, থাকবে না। R1 জি এর স্যার। জন্য তো আমরা R1 এর ব্রাঞ্চ কারেন্টই লিখবো, I1 বা সামথিং যেটাই হোক। ওটার জন্য আমরা কি লিখবো? V1 - V3 ডিভাইডেড বাই R1 এভাবে লিখবো। তো কোনো আচ্ছা প্রভাব স্যার। পড়বে না। সুপার নোডের জন্য জাস্ট ওই ভোল্টেজ সোর্সের ইকুইভ্যালেন্ট ইকুয়েশনটা লিখে দিলে। জি স্যার। আর কোনো কোয়েশ্চেন? ওকে, কোয়েশ্চেন না থাকলে আমরা ফার্স্টে একবার নোড অ্যানালাইসিসের স্টেপস গুলো একটু মনে করে নিই। নোড অ্যানালাইসিসের স্টেপস গুলো ছিল, ফার্স্টে আমার গিভেন সার্কিটে ধরো আমার এটা একটা গিভেন সার্কিট দেয়া আছে। আহ, ধরো আমার এটা একটা গিভেন সার্কিট, ঠিক আছে। তো নোডাল অ্যানালাইসিস করার জন্য আমার ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমার কয়টা নোড আছে এই সার্কিটে, নোড গুলো খুঁজে বের করতে হবে। ধরো এই জায়গায় কিছু রেজিস্ট্যান্স ছিল। তো ফার্স্ট স্টেপ হচ্ছে কয়টা নোড আছে খুঁজে বের করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা নোড, দুইটা নোড, তিনটা নোড, চারটা নোড, পাঁচটা নোড, ছয়টা, এখানে টোটালটা মিলে ছয়, নিচে এখানে আছে সাতটা নোড, ঠিক আছে। আর এই ফোর হচ্ছে টোটাল নিচেরটা। তো আমি ফার্স্ট এর নোড গুলো খুঁজে বের করলাম, ফার্স্ট স্টেপ। তো তারপর হচ্ছে আমার কাজ হচ্ছে প্রত্যেকটা নোডের নোড ভোল্টেজের নেম অ্যাসাইন করা, তার পূর্বে আমার একটা গ্রাউন্ড নোড বা রেফারেন্স নোড অ্যাসাইন করতে হবে। তো আমাদের 4 নাম্বার নোডটা, এই যে এই পয়েন্ট, দেখো এই পয়েন্ট গুলো কি সবগুলো একই পয়েন্ট, রাইট? এই পয়েন্ট গুলো সবগুলো 4 নাম্বার পয়েন্ট, সব একই পয়েন্ট, কারণ এই পয়েন্ট গুলোর মাঝে কোনো রেজিস্টর বা কোনো এলিমেন্ট নাই। তো আমি নিচের দিকের একটা নোডকে গ্রাউন্ড নোড বা রেফারেন্স নোড হিসাবে কনসিডার করবো, সো গ্রাউন্ড রেখে দিব। তার মানে আমার হচ্ছে 4 নাম্বার যে নোডটা, এটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড নোড এবং তার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, নোড ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। তো এটা হচ্ছে স্টেপ ওয়ান। তারপর স্টেপ টু তে কি করব? আমার প্রত্যেকটা ভোল্ট এই ব্রাঞ্চের কারেন্ট গুলো আমি অ্যাসাইন করব এবং সাইন কনভেনশন মেনে চলবো। সো আমার পজিটিভ ভোল্টেজ টার্মিনাল এই 1 ওহমের ভোল্টেজ সোর্স থেকেই আমি শুরু করতেছি। সো আমার পজিটিভ টার্মিনাল উপরের দিকে, সো কারেন্ট এই ব্রাঞ্চে এদিকে যাবে, এদিকে যাওয়ার পর আবারও এইখানে একটা ভোল্টেজ সোর্স পাচ্ছি, ধরলাম এটা VS2, আর এটা ছিল VS1। তো VS2 থেকে কারেন্ট যেহেতু পজিটিভ টার্মিনাল দিয়ে বের হয়, তো কারেন্ট যাবে এদিকে, ব্রাঞ্চ কারেন্ট পেলাম। তারপর দুইটা কারেন্ট এই 2 নাম্বার নোডে মিলিত হয়ে আমার এই রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে নিচে যাবে। তারপর নিচে যে আমার কারেন্ট এদিকে নিচে আসতেছে, আসার পর এই পয়েন্টে এসে ভাগ হয়ে যাবে, রাইট? এই পাশে যাবে একটা, এই পাশে যাবে একটা, ঠিক আছে। আবার নিচের দিকে আসবে একটা। নিচের দিকে যেটা আসলো, এটা ধরো ডিরেক্টলি এই যে 6 নাম্বার রেজিস্টারের মধ্যে দিয়ে এটা এই পাশ দিয়ে হয়ে নিচে এই পাশে চলে আসতে পারে। আবার এখানে যে 7 নাম্বার যেটা আসছে, এটা এসে আমার এই রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে ডানে যাবে, আর বাকিটা নিচে চলে আসবে। তো এইভাবে আমি কারেন্ট গুলো বুঝে বুঝে কারেন্ট ব্রাঞ্চ কারেন্ট গুলো ডিরেকশন অ্যাসাইন করব, সাইন কনভেনশন মেনে চলবো, এবং আলটিমেটলি ব্রাঞ্চ কারেন্টের নেম অ্যাসাইন করবো, যে I1, I2, I3, I4, I5,
I6, I7 ব্রাঞ্চ কারেন্টের নেম মেনশন করবো, এটা হচ্ছে স্টেপস 2। তারপর স্টেপ 3 কি ছিল? স্টেপ 3 এর আগে ফার্স্টে আমার দেখতে হয় যে স্টেপ 4টা একটু চেক করতে হয়, যে দুইটা নন রেফারেন্স নোডের মাঝখানে কোনো নোড এই ভোল্টেজ সোর্স আছে কিনা, রাইট? আমি একটা জিনিস মিস করে গেছি, যে নোড ভোল্টেজের নেম অ্যাসাইন করতে হয়, V1 V2 V3, এগুলো স্টেপ 1 এ করতে হয়, ঠিক আছে? নোড ভোল্টেজের নেম অ্যাসাইন করতে হয় P6। তারপর স্টেপ 4 এ দেখতে হয় যে আমার দুইটা নন রেফারেন্স নোড অর্থাৎ গ্রাউন্ড ব্যতীত দুইটা নোডের মাঝে কোনো ভোল্টেজ সোর্স আছে কিনা। So আমি দেখতে পাচ্ছি যে আছে। তো আমি এই নন রেফারেন্স নোডের মাঝখানে যে ভোল্টেজ সোর্স, এইটাকে টোটালটাকে একটা সুপার নোড হিসাবে কল্পনা করব। সুপার নোডের কম্পেনসেশন হিসাবে আমার ইকুয়েশনটা লিখতে হবে VS2 ইকুয়ালস V2 মাইনাস V3, কারণ V2 প্রথমে, কারণ প্লাস টার্মিনালের ভোল্টেজ সোর্সের প্লাস টার্মিনালের দিকে আমার V2টা আছে, কম্পেনসেশন হিসেবে সেটা লিখলাম। তারপর কাজ হচ্ছে আমার প্রত্যেকটা নোডে কার্শফস কারেন্ট ল অ্যাপ্লাই করব, সামেশন অফ কারেন্টস ইকুয়াল 0 সাইন কনভেনশন মেনে। কারেন্ট এন্টারিং দি নোড ইজ পজিটিভ, কারেন্ট লিভিং দি নোড ইজ নেগেটিভ। তো প্রত্যেকটা নোডে KCL কার্শফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। কার্শফস কারেন্ট ল অ্যাপ্লাই করার পর আমি প্রত্যেকটা ইকুয়েশনকে ওহমস ল I ইকুয়ালস V ডিভাইডেড বাই I এই অনুযায়ী লিখবো। তারপর আমার ভোল্টেজ ড্রপ গুলোকে V হায়ার মাইনাস V লোয়ার ডিভাইড বাই R অর্থাৎ নোড ভোল্টেজের ফাংশন হিসাবে লিখবো। আমার যতগুলো ইকুয়েশন পাবো, ইকুয়েশন গুলো সাবস্টিটিউশন মেথড, তারপর হচ্ছে ক্রেমার্স রুল, দুইটার যে কোনো একটা দিয়ে আমি ইকুয়েশন গুলোকে সলভ করলে নোড ভোল্টেজ, প্রত্যেকটা নোডের নোড ভোল্টেজের ভ্যালু গুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো আমার নোডাল অ্যানালাইসিসের উদ্দেশ্য হচ্ছে, নোডাল অ্যানালাইসিসের অবজেক্টিভ হচ্ছে নোড ভোল্টেজ বের করা। নোড ভোল্টেজ বের করার জন্য আমরা কার্শফস কারেন্ট ল অ্যাপ্লাই করি, এবং দুইটা নন রেফারেন্স নোডের মাঝে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে তাহলে আমরা সেটাকে সুপার নোড হিসাবে কনসিডার করি, কারণ ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু জানি না, এবং ভোল্টেজ সোর্স কি পরিমাণ কারেন্ট সাপ্লাই দিচ্ছে সেটাও আমরা ইনিশিয়ালি জানি না। সো ভোল্টেজ সোর্স যে ব্রাঞ্চটা ছিল নন রেফারেন্স নোডের মাঝখানে, যে নোডে ভোল্টেজ সোর্স ছিল, তো সেটাতে আমরা ওহমস ল এইভাবে অ্যাপ্লাই করতে পারতাম না, কারণ হচ্ছে আমি ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা জানি না, আবার ভোল্টেজ সোর্স কি পরিমাণ কারেন্ট সাপ্লাই দিচ্ছে সেটাও জানি না। তো আমি এই দুইটা নন রেফারেন্স নোডের মাঝে যে কোনো ভোল্টেজ সোর্স যদি থাকতো, তাহলে সেটাতে, সেই ব্রাঞ্চে, পার্টিকুলার ব্রাঞ্চে আমি কারেন্ট জানি না দেখে KCL অ্যাপ্লাই করতে পারতাম না। এজন্যই আমরা সুপার নোড কনসিডার করে নিচ্ছি। তো এগুলোই ছিল নোডাল অ্যানালাইসিসের স্টেপস। এখন চলে আসি মেশ অ্যানালাইসিস। স্যার সো হ্যাঁ, বলো। স্যার আপনি স্যার হচ্ছে আগের চ্যাপ্টারের উপর আমাদেরকে স্যার একটা লেকচার পিডিএফ দিয়েছিলেন স্যার। এই চ্যাপ্টারের উপর কি স্যার ওরকম কোনো লেকচার পিডিএফ দিবেন আমাদেরকে? লেকচার PDF সেরকম নাই আমার, জাস্ট এই স্টেপ গুলো তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, জাস্ট জি স্যার। স্টেপ গুলো দরকার, ঠিক আছে? এখানে কোনো, এই চ্যাপ্টারে কোনো থিওরি নাই, এই চ্যাপ্টারে সব ম্যাথ, এক্সাম্পল যতগুলো করা হয়েছে সব ম্যাথ, তুমি জাস্ট ম্যাথের স্টেপস গুলো লিখে রাখতে পারো, ঠিক আছে? তো নোডাল অ্যানালাইসিস এর বেসিক জিনিসটা যদি একবার বলি, তো নোডাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা নোড নোড ভোল্টেজ বের করি, রাইট? আমাদের অবজেক্টিভ হচ্ছে, নোডাল অ্যানালাইসিস এর অবজেক্টিভ হচ্ছে নোড ভোল্টেজ বের করা,
সো মেশ অ্যানালাইসিস এর অবজেক্টিভ কি হবে? নোডাল অ্যানালাইসিস এর অবজেক্টিভ হচ্ছে নোড ভোল্টেজ বের করা। এখন আমরা কি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি মেশে, নোডে না। মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি মেশ বা লুপে। সো লুপের কি কোনো ভোল্টেজ হয়? হ্যালো? না স্যার, কারেন্ট বের করবো। লুপের কোনো ভোল্টেজ হয় না। সো মেশ অ্যানালাইসিস এর অবজেক্টিভ হচ্ছে মেশ কারেন্ট গুলো আমার বের করতে হবে, ঠিক আছে? মেশ কারেন্ট বের করতে হবে। সো নোডে আমরা একটা পার্টিকুলার নোডে কেসিএল অ্যাপ্লাই করতে পারি নাকি কেভিএল অ্যাপ্লাই করতে পারি? কেভিএল। একটা পার্টিকুলার নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করতে পারি, কারশফস কারেন্ট ল, অর্থাৎ এক একটা পার্টিকুলার নোডে যে পরিমাণ কারেন্ট আসতেছে সেটা সমান হবে টোটাল অ্যামাউন্ট, যে পরিমাণ অ্যামাউন্ট বের হয়ে যাচ্ছে। সেটা পার্টিকুলার নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করতে পারি। সো নোডাল অ্যানালাইসিসে কেসিএল অ্যাপ্লাই করছি, বাট মেশ অ্যানালাইসিসে, মেশ মানে লুপ, লুপে আমরা কি কেসিএল অ্যাপ্লাই করি নাকি কেভিএল অ্যাপ্লাই করি? কেভিএল অ্যাপ্লাই করি, রাইট? সো মেশ অ্যানালাইসিস অর্থাৎ একটা পার্টিকুলার লুপে, আমরা অবশ্যই কেভিএল অ্যাপ্লাই করব, রাইট? এই পার্টিকুলার লুপে প্রত্যেকটা এলিমেন্টের এক হচ্ছে ভোল্টেজ ড্রপ, বা যেসব অ্যাক্টিভ এলিমেন্ট আছে সেগুলোর ভোল্টেজ সাপ্লাইড, এগুলোকে আমরা অ্যালজেব্রিক সাম করব। সো নোড অ্যানালাইসিসে অ্যাপ্লাই করার আগে কেসিএল, মেশ অ্যানালাইসিস আমরা অ্যাপ্লাই করব কারশফস ভোল্টেজ ল, ঠিক আছে? তারপরে কেসিএল এর ইকুয়েশন গুলোকে যেরকম আমরা ওহমস ল দিয়ে লিখতাম, আই ইকুয়ালস ভি ডিভাইডেড বাই আর, এখানেও আমরা যেহেতু ভোল্টেজ মেজার করবো, এটা ওহমস ল তে লিখবো ভি ইকুয়ালস আই আর। অর্থাৎ আমার যেগুলো সাপ্লাই ভোল্টেজ আছে সেগুলো তো ওই ভ্যালুটাই লিখবো, বাট রেজিস্টর, প্রত্যেকটা রেজিস্টরের এক হচ্ছে ভোল্টেজ ড্রপ গুলো এগেইন আমরা ওহমস ল এর ফাংশন ইন টার্মসে লিখবো, অর্থাৎ ভি ইকুয়ালস আই আর এভাবে লিখবো। আচ্ছা, তো আমার এই নোড অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমার অ্যাসাইন করতে হতো নোড ভোল্টেজেস, রাইট? আমার প্রত্যেকটা নোডে ভি1, ভি2, ভি3 এটসেট্রা নোড ভোল্টেজ অ্যাসাইন করতে হতো। বাট এখন মেশ অ্যানালাইসিসে আমরা কি করব? প্রত্যেকটা মেশ বা লুপের কারেন্ট অ্যাসাইন করব। সো ধরো এই লুপের কারেন্ট I1, এই লুপের কারেন্ট I2 এটসেট্রা। তো আমার মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে অ্যাসাইন করতে হবে হচ্ছে মেশ অর লুপ কারেন্ট, ঠিক আছে? এবং আগের মতোই আমার যখন নোড অ্যানালাইসিসে আমরা প্যাসিভ সাইন কনভেনশন মেনে আমি নোড ভোল্টেজ, এই ব্রাঞ্চ কারেন্ট যেগুলো অ্যাসাইন এর ডিরেকশন দিয়ে দিতাম, এখন আমার ওইভাবে ভোল্টেজ ড্রপের আগে কি করতাম, নোড অ্যানালাইসিসে নোড ভোল্টেজ গুলো অ্যাসাইন করার পর ব্রাঞ্চ কারেন্টটাও আমরা প্যাসিভ সাইন কনভেনশন মেনে ব্রাঞ্চ কারেন্ট গুলো অ্যাসাইন করে দিতাম, ব্রাঞ্চ কারেন্ট অ্যাসাইন করতাম নোড অ্যানালাইসিস। বাট এখন ফার্স্টে হচ্ছে নোড ভোল্টেজের পরিবর্তে আমরা মেশ অ্যানালাইসিস আমরা লুপ কারেন্ট গুলো অ্যাসাইন করব। তারপর হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট আগে অ্যাসাইন করতাম সেকেন্ড স্টেপে। এখন কি করব, আমার যে মেশ অ্যানালাইসিসের জন্য যে লুপ কারেন্ট গুলো আমরা কনসিস্টেন্সি বজায় রেখে করছে, কনসিস্টেন্সি বজায় রেখে বলতে হচ্ছে আমার প্রত্যেকটা লুপে যদি আমি যে কোনো একটা লুপে যদি ক্লকওয়াইজ মেশ কারেন্ট ধরি, তাহলে আমার প্রত্যেকটা লুপেই ক্লকওয়াইজ মেশ কারেন্ট ধরতে হবে। আমি যদি কোনো একটা লুপে কাউন্টার ক্লকওয়াইজ মেশ কারেন্টের ডিরেকশন ধরি, তাহলে অবশ্যই প্রত্যেকটা লুপে মেশ কারেন্টের ডিরেকশন ধরে নিতে হবে কাউন্টার ক্লকওয়াইজ। একটা ক্লকওয়াইজ আর একটা ক্লকওয়াইজ এরকম মিক্সড আপ করা যাবে না, ঠিক আছে? যা করবো কনসিস্টেন্ট থাকতে হবে সবগুলো লুপের জন্য। সো এটাকে বলতেছে যে আমি কনসিস্টেন্সি বজায় রেখে মেশ বা লুপ কারেন্ট অ্যাসাইন করব। তারপরের স্টেপ আমি নোড অ্যানালাইসিসে করতাম কি, নোড ভোল্টেজ গুলো অ্যাসাইন করার পর ব্রাঞ্চ কারেন্ট আমি অ্যাসাইন করতাম। সো এখন মেশ অ্যানালাইসিসে মেশ বা লুপ কারেন্ট অ্যাসাইন করার পর যে লুপে আমি কেভিএল অ্যাপ্লাই করব, ওই লুপের কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমি প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ গুলো প্লাস মাইনাস ডিরেকশনটা মনে মনে করে ফেলবো, ঠিক আছে? এটা আবার লিখার দরকার নাই, কারণ এক এক লুপের জন্য প্লাস মাইনাস ডিরেকশন এক এক রকমের হবে। সো মনে মনে করে ফেলবো এইভাবে যে আমার I1 লুপে লুপ কারেন্ট আছে ক্লক ওয়াইজ। আমরা জানি কারেন্ট অলওয়েজ হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যায়, তাহলে আমার উপরের এই রেজিস্টরটার কারেন্ট
এই রেজিস্টরের থ্রুতে কারেন্ট যাচ্ছে বাম থেকে ডানে আমার লুপ 1 এর জন্য। তো অবশ্যই আমার এই উপরের রেজিস্টরটার জন্য ভোল্টেজ ড্রপের হায়ার পটেনশিয়াল পয়েন্ট হবে বাম পাশে, আর লোয়ার পটেনশিয়াল পয়েন্ট হবে ডান পাশে। সিমিলারলি আমার এই মাঝখানের যে রেজিস্টরটা আছে এটাতে আমার লুপ 1 যখন কনসিডার করতেছি, কেভিএল অ্যাপ্লাই করছি, তখন I1 কারেন্টটা আমার এই মাঝখানের রেজিস্টর দিয়ে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। তার মানে আমরা অবশ্যই জানি যে কারেন্ট অলওয়েজ হায়ার পটেনশিয়াল পয়েন্ট থেকে লোয়ার পটেনশিয়াল পয়েন্টের দিকে যায়। তো আমার এই মাঝখানের রেজিস্ট্যান্সের জন্য হায়ার পটেনশিয়াল পয়েন্ট উপরে আর লোয়ার পটেনশিয়াল পয়েন্ট নিচে, রাইট? তারপর যখন আমি কেভিএল অ্যাপ্লাই করব, তখন আমি কেভিএল কিভাবে অ্যাপ্লাই করতে হয় জানি। আমি যদি ভোল্টেজ ড্রপ নিচ্ছি, তো ভোল্টেজ গুলো যখন লিখবো, ভোল্টেজটা যদি নেগেটিভ টার্মিনালে এন্টার করে তাহলে অবশ্যই আমার ভোল্টেজের ভ্যালু নিতে হবে নেগেটিভ। আর যদি ভোল্টেজ ড্রপের হায়ার পটেনশিয়াল পয়েন্ট দিয়ে এন্টার করে তাহলে ভোল্টেজ ড্রপের সাইন নিতে হবে আমার পজিটিভ। আমরা কেভিএল এর লাস্ট চ্যাপ্টারে পড়ে আসছি। তারপর হচ্ছে আমি যখন লুপ 2 এর জন্য এগেইন আমি এই প্লাস মাইনাসের ডিরেকশন গুলো অ্যাসাইন করতে যাব, তখন দেখতে পাচ্ছি যে লুপ 2 এর জন্য I2 কারেন্ট ক্লকওয়াইজ আছে, যে I2 কারেন্টটা এই মাঝখানের রেজিস্টরটার মধ্য দিয়ে নিচের দিক থেকে ঢুকতেছে আর উপরের দিক থেকে বাইরে হচ্ছে, রাইট? সো আমার এই মাঝখানের রেজিস্টরটার জন্য আমি যখন লুপ 2 তে কেভিএল অ্যাপ্লাই করব, তখন অবশ্যই আমার মাঝখানের রেজিস্টরটার পজিটিভ টার্মিনাল হবে নিচে আর নেগেটিভ টার্মিনাল হবে উপরে, কারণ আমরা জানি কারেন্ট অলওয়েজ হায়ার পটেনশিয়াল পয়েন্ট দিয়ে এন্ট্রি করে লোয়ার পটেনশিয়াল পয়েন্ট দিয়ে বের হয়। তো এর জন্যই বলছি যে এই যে কারেন্টের ডিরেকশনটা মনে মনে আমার ভোল্টেজ ড্রপের ডিরেকশনটা, অর্থাৎ পোলারিটি অফ ভোল্টেজ ড্রপ, ঠিক আছে? পোলারিটি অফ ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইচ রেজিস্টর। সো ইচ রেজিস্টর বা ইচ সার্কিট এলিমেন্ট বলতে পারি। সো এটা আমার মনে মনে প্রত্যেকটা ব্রাঞ্চ কারেন্টের জন্য এটা যখন কেভিএল অ্যাপ্লাই করবো, তখন কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ টার্মিনাল সেটা বের করে রাখতে হবে, ঠিক আছে? তো সেটা গেল। তারপর আমরা নোড অ্যানালাইসিসে পরে কি করতাম, পরের স্টেপে দেখতাম যে সুপার নোড আছে কিনা, সুপার নোড আছে কিনা বের করে দেখতাম। তো এখন তো আর নোড নাই, এখন আছে আমার মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে। মেশ অ্যানালাইসিসে দেখতে হবে যে সুপার মেশ আছে কিনা। সো সুপার নোড কি ছিল? সুপার নোড ছিল ভোল্টেজ সোর্স বিটুইন টু নন রেফারেন্স নোড, রাইট? সুপার নোড ছিল ভোল্টেজ সোর্স বিটুইন টু নন রেফারেন্স নোড। কেন আমরা ভোল্টেজ সোর্স নিতাম, এই ভোল্টেজ সোর্সকে সুপার নোড করতাম? কারণ হচ্ছে আমাদের কেসিএল অ্যাপ্লাই করতে হবে, বাট ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সও জানি না, বা ভোল্টেজ সোর্স কি পরিমাণ কারেন্ট সাপ্লাই দিচ্ছে সেটাও জানি না। সেজন্য আমার নোড অ্যানালাইসিসে ভোল্টেজ সোর্স থাকলে সুপার নোড করতে হতো। দুইটা নন রেফারেন্স নোডের মধ্যে ভোল্টেজ সোর্স থাকলে আমার সুপার নোড করতে হতো। মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার সুপার মেশ কনসিডার করতে হবে সেই জায়গায় যদি there is any current source in any branch which is common to two loops, ঠিক আছে? তো সুপার মেশ কনসিডার করতে হবে। আমি একটু পরে সুপার মেশটা আমি ওই শীট থেকে দেখাবো। তো সুপার মেশ হবে যদি if there is any current source, ঠিক আছে? আমি সংক্ষেপে লিখতেছি সি সোর্স, অর্থাৎ কারেন্ট সোর্স common to two branches. Oh, sorry, two branches না, two loops. Yes. So যদি দুইটা লুপের, আমি এখানে একটু উদাহরণ দেই, প্লাস মাইনাস, আমার এখানে একটা কারেন্ট সোর্স আছে, উপর একটা রেজিস্টর আছে, এখানে একটা রেজিস্টর। তো ভিজুয়ালি আমার এই সার্কিটে দুইটা লুপ আছে, রাইট? এটা একটা লুপ যার লুপ কারেন্ট ধরলাম আমি I1, এবং এটা আরেকটা লুপ, এটা লুপ কারেন্ট হচ্ছে I2। তো সুপার মেশ হবে যদি দুইটা লুপের মাঝে কোনো কমন একটা ব্রাঞ্চে যদি কোনো কারেন্ট সোর্স থাকে। আমার যে এই যে কারেন্ট সোর্সটা আছে, এই কারেন্ট সোর্সটা আমার লুপ 1 এবং লুপ 2 এর সাথে কমন একটা ব্রাঞ্চে আছে। তো সেজন্য
আমরা যেহেতু মেশ অ্যানালাইসিসে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হয়, কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হলে প্রত্যেকটা রেজিস্টরের বা প্রত্যেকটা সার্কিট এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা জানা থাকতে হয়, রাইট? ভোল্টেজ ড্রপটা জানা থাকতে হয়। কিন্তু কারেন্ট সোর্স কারেন্ট সাপ্লাই দেয়, সো কারেন্ট সোর্সের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটাও আমি জানি না। এগেইন আমি ভোল্টেজ ড্রপটাকে ওহমস ল আই আর দিয়েও লিখতে পারবো না, কারণ কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আমরা জানি না। ঠিক আছে, তো যেহেতু একটা কারেন্ট সোর্সের ভোল্টেজ ড্রপটাও জানি না, আবার কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সও জানি না, সো ভোল্টেজ ড্রপ কারেন্ট সোর্সের জন্য আমি মেজার করতে পারবো না। সো যে কারণে আমার মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে দুইটা লুপের মাঝে কমন ব্রাঞ্চে যদি কোনো একটা কারেন্ট সোর্স থাকে, তাহলে আমার যে দুইটা লুপের মাঝে এই কমন ব্রাঞ্চটা ছিল, ওই টোটাল দুইটা লুপকে কনসিডার করে আমার একটা লুপ কনসিডার করতে হবে। ঠিক আছে, আমার দুইটা লুপকে মিলিয়ে আমার একটা লুপ কনসিডার করতে হবে। তো এই যে দুইটা লুপ মিলিয়ে আমি একটা লুপ কনসিডার করলাম, এই লুপটাকে, বড় লুপটাকে বলতেছি আমি সুপার মেশ। এখন সুপার মেশে আমার কেভিএল অ্যাপ্লাই করতে হবে। আগে কি করতাম, ইন্ডিভিজুয়াল এক একটা লুপে কেভিএল অ্যাপ্লাই করতাম, বাট সুপার মেশের ক্ষেত্রে আমার ওভারঅল যে বড় লুপটা, সেই বড় লুপে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। বাট কেভিএলটা অ্যাপ্লাই করার সময় আমার কারেন্ট যখন নিব, তখন যে লুপের কারেন্ট সেই লুপের কারেন্টই আমার নিতে হবে। যেমন আমি যদি এই সুপার মেশে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, ধরলাম আমার এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে ভিএস, আর এই রেজিস্টরের ভ্যালু হচ্ছে আর 1, এটা আর 2, এটা হচ্ছে আর 3। ঠিক আছে, সো আমি যদি সুপার মেশে কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমার ইকুয়েশনটা হবে, আমি ভিএস এর নেগেটিভ টার্মিনাল দিয়ে শুরু করতেছি, এদিক দিয়ে এন্ট্রি নিচ্ছি। তো আমার কেভিএল লিখতে হতো যে মাইনাস ভিএস প্লাস, এখন আমার ওহমস লর ফাংশন হিসাবে আমার ভোল্টেজ ড্রপটা লিখতে হবে আর 1 এর, রাইট? তো আমি দেখতে পাচ্ছি আর 1 এর মধ্য দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, লুপ কারেন্ট, যেটা আমার এই টার্মিনাল থেকে এন্টার করতেছে, এই টার্মিনালে বের হয়ে যাচ্ছে। তাহলে আমার I1 লুপ কারেন্টের জন্য অবশ্যই আমার এটা পজিটিভ টার্মিনাল, আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল ভোল্টেজ ড্রপ। তো আমার ভোল্টেজ ড্রপটা লিখতে হবে এভাবে ওহমস লর ফাংশন হিসেবে। তো কি লিখবো, I1 আর 1। তো যদিও আমি সুপার লুপে কেভিএল অ্যাপ্লাই করতেছি, বাট আমি কারেন্টটা নিব যার যার মেশ কারেন্ট, সেই মেশ কারেন্ট দিয়ে আমি ওহমস লটা লিখবো। আমি লিখলাম I1 আর 1। তারপর কি আমি সুপার মেশ কনসিডার করতেছি, আমি সোজা এদিকে চলে এলাম, এই পাশে এসে দেখতেছি আর 2 এর মধ্য দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, রাইট? আর 2 এর মধ্য দিয়ে I2 কারেন্ট যাচ্ছে। সো এগেইন আমার যেহেতু কারেন্টটা বাম থেকে এন্টার করে ডান থেকে এক্সিট করতেছে, প্লাস মাইনাস এইভাবে হবে। তো বামে প্লাস, আমি লিখবো I2 আর 2। তারপর নিচে চলে আসলাম, নিচে এসে পাচ্ছি আর 3। তো আর 3 পোলারিটি হবে এরকম, কারণ কারেন্টটা, এই যে I2 কারেন্টটা উপর দিক থেকে নিচের দিকে যাচ্ছে আর 3 এর মধ্য দিয়ে। তো আমার লিখতে হবে I2 আর 3, ফেরত এসে দিক দিয়ে ঘুরে আবার ভিএস এ চলে গেলাম। তো আমার কেভিএল শেষ, ইকুয়ালস হলো 0। তো সুপার মেশের ক্ষেত্রে এইভাবে কেভিএলটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সুপার মেশ, টোটাল মেশটাতে কেভিএল অ্যাপ্লাই করব, বাট কারেন্ট নিব যে রেজিস্টর যে লুপে আছে সেই লুপের কারেন্টটা নিব। ঠিক আছে, তো এইভাবেই সুপার মেশটাকে কনসিডার করতে হয়। আরেকটা কি করতাম, সুপার নোডের কম্পেনসেশন হিসাবে নোডাল অ্যানালাইসিসে আমরা একটা ইকুয়েশন লিখতাম, যেটা এরকম দেখতে লাগতো যে সাপ্লাইড ভোল্টেজ, অর্থাৎ যে এই ভোল্টেজ সোর্সটা ছিল নন রেফারেন্স নোডের মধ্যে, এটার ভোল্টেজ যদি হয় ভিএস, তাহলে আমরা লিখতাম ভিএস ইকুয়ালস, সে ফর এক্সাম্পল ভি হায়ার মাইনাস ভি লোয়ার, এরকম একটা কিছু ইকুয়েশন কম্পেনসেশন লিখতাম। এখন মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার যে ব্রাঞ্চে, কমন ব্রাঞ্চে কারেন্ট সোর্সটা আছে, সেই ব্রাঞ্চের যে দুইটা নোড আছে, উপরে একটা নোড আর নিচে একটা নোড, তো যে কোনো একটা নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করবো। ঠিক আছে, কম্পেনসেশন হিসাবে, ইকুয়েশন হিসাবে, সুপার মেশের কম্পেনসেশন হিসাবে আমরা, আচ্ছা, সুপার মেশের কম্পেনসেশন হিসাবে আমরা কেসিএল অ্যাপ্লাই করব যে কোনো একটা পার্টিকুলার নোডে। ঠিক আছে, সো অ্যাপ্লাই কেসিএল এট এনি অফ দি টু নোডস অফ দি কমন ব্রাঞ্চ। ঠিক আছে,
সো আমার যে ব্রাঞ্চটা কমন ছিল, যে কমন ব্রাঞ্চে আমার কারেন্ট সোর্সটা আছে, সেই কমন ব্রাঞ্চের দুই পাশে যে দুইটা নোড আছে, যে কোনো একটা নোডে আমাদের কম্পেনসেশন হিসেবে কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তারপরের কাজ তো সবগুলোই সেম। আমি n সংখ্যক ইকুয়েশন পাবো, আমি মাঝখানেই লিখতেছি যেহেতু আমার সব দুইটার জন্যই সেম। তো আমি কেভিএল নোডাল অ্যানালাইসিস করলেও আমি প্রত্যেকটা নোডের জন্য এক একটা ইকুয়েশন পেতাম। অর্থাৎ আমার যদি নোডাল অ্যানালাইসিসে যদি n সংখ্যক নোড থাকতো, ঠিক আছে, নোডাল অ্যানালাইসিসে যদি n সংখ্যক নোড থাকতো, তাহলে আমি n-1 সংখ্যক কেসিএল অ্যাপ্লাই করতাম এবং n-1 সংখ্যক ইকুয়েশন পেতাম। নোডাল অ্যানালাইসিসে যদি টোটাল n সংখ্যক নোড থাকে, তাহলে আমি n-1 সংখ্যক নোডে কেসিএল অ্যাপ্লাই করতাম এবং n-1 সংখ্যক ইকুয়েশন পেতাম। আর n-1 কেন, আমি যে গ্রাউন্ড নোড বা রেফারেন্স নোডে কোনো কেসিএল অ্যাপ্লাই করি না, সেজন্য আমার n-1 নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করি গ্রাউন্ড নোড বাদ দিয়ে, এজন্য আমার n-1 সংখ্যক ইকুয়েশন পেতাম। মেশ অ্যানালাইসিসে কি করব, মেশ অ্যানালাইসিসে যদি m সংখ্যক লুপ থাকে, মেশ অ্যানালাইসিসের সার্কিটে যদি m সংখ্যক লুপ থাকে, তাহলে আমরা m সংখ্যক লুপেই কেভিএল অ্যাপ্লাই করব। ঠিক আছে, সুপার নোডের ক্ষেত্রে তো একটু কমে যাচ্ছে, এই সুপার মেশের ক্ষেত্রে একটু কমে যাচ্ছে, বাট এজ ইউজুয়াল আমার m সংখ্যক লুপ থাকলে আমার m সংখ্যক কেভিএল অ্যাপ্লাই করতে হচ্ছে, দেন m সংখ্যক আমি ইকুয়েশন পাচ্ছি। ঠিক আছে, তারপর ইকুয়েশন গুলা সাবস্টিটিউশন বা ক্রেমার্স রুল দিয়ে সলভ করব। ঠিক আছে, বাকি স্টেপ সবগুলোর জন্য সমান। সো মেশ অ্যানালাইসিসটা বুঝাইতে পারছি এবং কম্পারিজন টু নোড অ্যানালাইসিস বুঝতে পারছো সবাই? হ্যালো? জি স্যার। সো এটাই হচ্ছে নোডাল অ্যানালাইসিস আর মেশ অ্যানালাইসিসের কম্পারিজন এবং স্টেপস। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যদিও হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা, সো আমরা একটু শীটে চলে যাই। শীটে এগুলাই বলা আছে, এতক্ষণ যা বললাম এগুলাই বলা আছে, ম্যাথ করার সময় আমরা আবার ভালোভাবে দেখবো। তো আমার এই মেশ অ্যানালাইসিস এর স্টেপস গুলো একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এখানে একটু ক্লিন ওয়েতে লেখা আছে। স্টেপস গুলো আমি অলরেডি ডেসক্রাইব করে ফেলছি, আরো ম্যাথে দেখবো। তো এই পেজেরও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমি স্টেপস গুলো অলরেডি ডেসক্রাইব করে ফেলছি। আবারও একটু বলি যে আমার ফার্স্টে হচ্ছে কয়টা লুপ আছে খুঁজে বের করতে হবে স্টেপ 1-এ। স্টেপ 2-তে প্রত্যেকটা লুপে লুপ কারেন্ট অ্যাসাইন করতে হবে এবং কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। যদি আমি লুপ কারেন্ট ক্লকওয়াইজ অ্যাসাইন করি, সব লুপ কারেন্টই ক্লকওয়াইজ হবে। যদি লুপ কারেন্ট আমি কাউন্টার ক্লকওয়াইজ অ্যাসাইন করি, সব লুপ কারেন্টই কাউন্টার ক্লকওয়াইজ হবে। ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ এর মিক্স করা যাবে না। এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 3-তে দেখতে হবে দুইটা লুপের মাঝে কোনো কমন যদি একটা ব্রাঞ্চ থাকে, সেই ব্রাঞ্চে কোনো কারেন্ট সোর্স আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে সুপার মেশ হিসেবে কনসিডার করতে হবে, সুপার মেশের কম্পেনসেশন ইকুয়েশন লিখতে হবে। তারপর হচ্ছে প্রত্যেকটা লুপে আমরা কার্শফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব, কার্শফস ভোল্টেজ ল এর ইকুয়েশন গুলোকে আমরা ওহমস ল এর ফর্মুলাতে কনভার্ট করব। প্রত্যেকটা মেশে আমি এক একটা ইকুয়েশন পাবো, ইকুয়েশন গুলো ক্রেমার্স রুল বা সাবস্টিটিউশন মেথডে সলভ করে ফেলবো। দেন আমরা প্রত্যেকটা লুপ কারেন্টের ভ্যালু পেয়ে যাব। এগুলোই হচ্ছে স্টেপস। তো সরাসরি আমরা ম্যাথে এক্সাম্পল যখন করব, স্টেপস গুলো আরো ক্লিয়ার হবে। তো এক্সাম্পল করার আগে আরেকটা জিনিস জানা লাগবে, আমরা নোডাল অ্যানালাইসিস সব ধরনের সার্কিটেই অ্যাপ্লাই করতে পারি, বা মেশ অ্যানালাইসিস শুধুমাত্র প্লেনার সার্কিটে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো এখন বুঝতে হবে প্লেনার আর নন প্লেনার জিনিসটা কি। তো তোমরা যদি দেখো যে আমার এই যে সার্কিটটা আছে, ঠিক আছে, ফিগার 3.16, এটা কি 3 ডাইমেনশনাল সার্কিট নাকি 2 ডাইমেনশনাল সার্কিট? হ্যালো? ফিগার 3.16টা এটা দেখতে কিরকম মনে হয়? 3 ডাইমেনশনাল মনে হয় না 2 ডাইমেনশনাল মনে হয়? 3 ডাইমেনশনাল স্যার, কিউবের মতো। 3 ডাইমেনশন। 3 ডাইমেনশন। কেন একটু দেখো, 3 ডাইমেনশন কেন? আমার দেখো এই যে 5 ওহম, 4 ওহম,
ঠিক আছে, তারপর হচ্ছে 1 ওহম, 7, 2, 3, 9, 8, তারপর হচ্ছে 8, 10, 11 আর 12 এবং 6। এই কয়টা রেজিস্টার যেগুলোরে আমি গোল মার্ক করলাম, এই রেজিস্টার গুলো মিলে একটা কিউব গঠন করছে না? কিউব গঠন করছে, কিউব বা ঘনক তৈরি করছে না? এরকম আমি কিউবকে এভাবে ড্র জি স্যার। করি, তারা শিখে আসছো, এভাবে একটা কিউব গঠন করছে, রাইট? জি স্যার। ওই রেজিস্টার গুলো কিউব গঠন করছে, এবং কিউবের ডায়াগোনাল হিসাবে এই 13 ওহমের রেজিস্টরটা আছে, রাইট? ওই কিউবটার ডায়াগোনাল বরাবর সেই 13 ওহমের রেজিস্টরটা আছে। সো ক্লিয়ারলি এটা একটা 3 ডাইমেনশনাল সার্কিট। 3 ডাইমেনশনাল সার্কিটকে সিঙ্গেল একটা এক্স ওয়াই প্লেনে ড্র করা যায় না, অর্থাৎ 2 ডাইমেনশনাল প্লেনে ড্র করা যায় না। তো এই সকল 3 ডাইমেনশনাল সার্কিট যেগুলোকে আমরা সিঙ্গেল একটা প্লেনে আমরা প্লট করতে পারি না, সেসব সার্কিটকে বলা হয় নন প্ল্যানার সার্কিট। নন প্ল্যানার সার্কিট, কারণ এই সার্কিটটাকে আমি একটা সিঙ্গেল প্লেনে আমি ড্র করতে পারতেছি না। সো এইরকম 3 ডাইমেনশনাল সার্কিটকে বলা হয় নন প্ল্যানার সার্কিট। সো নন প্ল্যানার সার্কিটে মেশ অ্যানালাইসিস ইউজ করা যাবে না, বুঝতে পারছি? নন প্ল্যানার সার্কিটে মেশ অ্যানালাইসিস ইউজ করা যাবে না। তাহলে নন প্ল্যানার সার্কিটে আমরা কি ইউজ করব? অবশ্যই অবশ্যই নন প্ল্যানার সার্কিটে আমরা নোডাল অ্যানালাইসিস ইউজ করব, ঠিক আছে? তো নন প্ল্যানার সার্কিটে আমরা মেশ অ্যানালাইসিস ইউজ করতে পারবো না, শুধুমাত্র নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হবে। এখন নন প্ল্যানার বুঝলাম, নন প্ল্যানারে যে মেশ অ্যানালাইসিস ইউজ করা যায় না ওটাও বুঝলাম। এখন বলো আমার যে এই সার্কিটটা আছে, এই সার্কিটটা কি নন প্ল্যানার নাকি প্ল্যানার সার্কিট? অর্থাৎ 3 ডাইমেনশনাল নাকি 2 ডাইমেনশনাল সার্কিট? স্যার এটাও 3 ডাইমেনশনাল। এটা এখন একটু 3 ডাইমেনশনাল দেখতে মনে হচ্ছে, বাট এই রেজিস্টর গুলোকে, এই যে 5 ওহম আর 6 ওহম রেজিস্টর গুলোকে একটু রিঅ্যারেঞ্জ করলে আমার এই সার্কিটটা আঁকা যায়, ঠিক আছে? এই যে এই সার্কিটটা আঁকা যায়। তো এই সার্কিটটা ক্লিয়ারলি, এখন দেখো নিচের সার্কিটটা কি 2 ডাইমেনশনাল না? জি স্যার। তো আমার এই যে উপরের সার্কিটটাকে রিঅ্যারেঞ্জ করে, রেজিস্টর গুলোকে রিঅ্যারেঞ্জ করে এইভাবে আঁকতে পারছি। তো আমার এই সার্কিটটা দেখতে একটু 3D মনে হলেও রিঅ্যারেঞ্জ করলে আমি 2D শেপ পেয়ে যাচ্ছি, যে কারণে এটা একটা প্লেনার সার্কিট। তো প্লেনার সার্কিটে আমরা নোডাল, মেশ দুইটাই ইউজ করতে পারবো। প্লেনার সার্কিটে আমরা নোডাল অ্যানালাইসিস এবং মেশ অ্যানালাইসিস দুইটাই ইউজ করতে পারবো। তো এই সার্কিটটা দেখতে 3D মনে হলো, অ্যাকচুয়ালি এটা একটা 2D সার্কিট, এবং আমরা এখানে মেশ নোডাল দুইটা ইউজ করতে পারবো। বাট নন প্লেনার সার্কিটে, 3D সার্কিটে শুধুমাত্র আমি নোডাল ইউজ করতে পারবো, মেশ অ্যানালাইসিস ইউজ করতে পারবো না। বুঝতে পারছি? তো সবাই একটু মিটিং এ রিজয়েন করো, আমার মিটিং টাইম এই যে ওই দুই ভুলে গেছে লেস দেন 1 মিনিট আছে, একটু মিটিং এ রিজয়েন করো। লুইসের রে ওই বিলে আইছে। আচ্ছা, তো আমরা এখন এক্সাম্পল 3.5 দেখবো। এক্সাম্পল 3.5 এ বলছে যে এই সার্কিটটাকে মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করো। মেশ অ্যানালাইসিস এর ফার্স্ট স্টেপ হচ্ছে সার্কিটে কয়টা মেশ আছে, লুপ আছে খুঁজে বের করা। তো এই সার্কিটে কয়টা লুপ আছে?
হ্যালো, তিনটা স্যার। কিভাবে তিনটা লুপ আছে? আর দুই পাশে দুইটা, তারপর পুরোটা তো মিলে দুইটা। দুইটা লুপ আছে। আমার ওই আইকিউ টেস্ট কেউ করতেছি না, আমি ভিজুয়ালি যা দেখবো সেটাই বলতে হবে, টোটালটা বলার দরকার নাই, ঠিক আছে? আমরা এই ক্যারেট কলেজের পরীক্ষা দিচ্ছি না, ভর্তি পরীক্ষা, যে আমার এত আইকিউ দরকার হবে। তো আমার ভিজুয়ালি দুইটা লুপ আছে, ঠিক আছে? তো দুইটা লুপে আমি লুপ কারেন্ট অ্যাসাইন করব এমন ভাবে যাতে কনসিস্টেন্সি বজায় থাকে। তো আমি যেহেতু ক্লকওয়াইজ কারেন্ট অ্যাসাইন করছি, তো ক্লকওয়াইজ কারেন্ট সবগুলাই হবে, ঠিক আছে? এটাও I1 কারেন্ট ক্লকওয়াইজ, I2 কারেন্টও ক্লকওয়াইজ অ্যাসাইন করা হয়েছে, এবং লুপ কারেন্ট গুলোর নেম দেওয়া হয়েছে স্মল I1, স্মল I2, ঠিক আছে? সো ফার্স্ট স্টেপ ডান। ফার্স্ট স্টেপের পরে সেকেন্ড স্টেপ কি ছিল? আসছে রিজিতে হ্যালো, ওই যে ইবিরা এন সেকেন্ড স্টেপ কি ছিল? তো সাইন সাইন করা স্যার। প্লাস মাইনাস সাইন গুলো অ্যাসাইন করা, রাইট? এটা মনে মনে করতে বলছি, তো মনে মনেই আমরা ম্যাথ করার সময় দেখব। স্টেপ 3 কি ছিল? হ্যালো, একবার লিখে বুঝাইলাম আর একবার স্ক্রিন বইয়ে দেখাইলাম, এরপরে ভুলে গেছো। স্টেপ 3 ছিল মেশ, সুপার মেশ আছে কিনা দেখা, রাইট? তো আমার কমন ব্রাঞ্চ, আমার দুইটা লুপের কমন ব্রাঞ্চ হচ্ছে এই যে মাঝখানের এই ব্রাঞ্চটা। এই মাঝখানের ব্রাঞ্চে কোনো কারেন্ট সোর্স আছে? না স্যার। নাই, রাইট? সো আমার এই সার্কিটে সুপার মেশ অ্যাপ্লাই করা লাগবে না। বা স্টেপ 3 গেল। স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে প্রত্যেকটা লুপে আমরা কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করবো, right? তো আমার ফার্স্ট লুপে যদি কার্শফ ভোল্টেজ ল কেভিএল অ্যাপ্লাই করি, তখন কি করব? আমি নিচের থেকে এই দিক থেকে যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু করে পাচ্ছি -5 ভোল্টের, এই 15 ভোল্টের নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিচ্ছি, রাইট? 15 ভোল্টের নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নিচ্ছি, তো আমার লিখতে হবে -15। তারপর এই পাশ দিয়ে যখন আসলাম, এসে 5 ওহম দিয়ে যাচ্ছি, 5 ওহমের বাম পাশ দিয়ে যা এন্টার করতেছে কারেন্টটা, এই লুপ কারেন্ট I1, এবং ডান পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। তার মানে আমার আমার এন্টার করতেছি পজিটিভ ধরে নেব, ঠিক আছে? তো আমার ভোল্টেজ ড্রপ 5 ওহমের একটা ভোল্টেজ ড্রপ, যেটা হবে ভি ড্রপ। এই ভোল্টেজ ড্রপটাকে আমরা ওহমস ল দিয়ে লিখবো, IR দিয়ে লিখবো। তো আমার এখন লুপ কারেন্ট আছে I1 আর রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম, তো আমি লিখতে পারি +5I। তারপর ঘুরে যখন আমি এই রেজিস্টরে চলে আসলাম, এখন 10 ওহম রেজিস্টরটা লুপ 1 এবং লুপ 2 দুইটার জন্যই একটা কমন রেজিস্টর। 10 ওহম রেজিস্টরটা লুপ 1 এবং লুপ 2 দুইটা লুপের জন্যই একটা কমন রেজিস্টর, এবং 10 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে যেমন I1 কারেন্ট ফ্লো হচ্ছে, 10 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে সেরকম I2 কারেন্টও ফ্লো হচ্ছে। এখন দেখো I1 কারেন্টটা 10 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে, যেহেতু I1 কারেন্ট ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে, তো 10 ওহম রেজিস্টরটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে, রাইট? I1 কারেন্টটা 10 ওহমের মধ্যে দিয়ে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। বাট I2 কারেন্টটা দেখো ক্লকওয়াইজ যেহেতু ফ্লো হচ্ছে, এদিক দিয়ে এসে 10 ওহমের মধ্যে দিয়ে I2 কারেন্ট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তাই না? 10 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে I2 কারেন্টটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তার মানে আমার অবশ্যই একটা কারেন্ট উপরের থেকে নিচে যাচ্ছে আর আরেকটা কারেন্ট নিচ থেকে উপরে যাচ্ছে। সো 10 ওহমের মধ্যে রেজাল্টেন্ট কারেন্টটা কি হবে? I1 - I2, যেহেতু I2 কারেন্টটা I1 এর অপোজিটে আছে, রাইট? এখন I1 কে কেন পজিটিভ ধরলাম? আমি I2 কেও তো পজিটিভ ধরতে পারতাম। I1 কে পজিটিভ ধরছি এই কারণে আমি লুপ 1 এ কেভিএলটা অ্যাপ্লাই করতেছি, সো লুপ 1 এর কারেন্টটাকে আমি পজিটিভ ধরব। তো আমার 10 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে রেজাল্টেন্ট কারেন্ট ফ্লো হচ্ছে I1 - I2, এবং রেজিস্টরের ভ্যালু 10 ওহম, সো ওহমস ল IR অনুযায়ী আমি 10 ওহমের ভোল্টেজ ড্রপটা লিখলাম। তারপর এই দিক দিয়ে এসে 10 ভোল্টের পজিটিভ টার্মিনাল দিয়ে এন্টার করতেছি, সো +10 = 0। তারপর এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করলে আমরা 3.5.1 পাই, এটা আমার ফার্স্ট ইকুয়েশন। ওকে, দেন আমার ফার্স্ট লুপে কেভিএল অ্যাপ্লাই করা শেষ, এবং সেকেন্ড লুপে কেভিএল অ্যাপ্লাই করবো। সেকেন্ড লুপে ধরো আমার সুবিধার্থে আমি উপর থেকে আমার যাত্রা শুরু করি। সো 6 ওহমের মধ্যে দিয়ে I2 কারেন্ট ফ্লো হচ্ছে, সো লিখলাম 6I2। তারপর এই পাশে আসলাম, 4 ওহমের মধ্যে দিয়ে I2 কারেন্ট ফ্লো হচ্ছে, সো পোলারিটি প্লাস মাইনাস এর দিকে, 4I2। তারপর এদিক দিয়ে এসে আমি 10 ভোল্টের নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকতেছি, সো
-10 ভোল্ট। তারপর এই পাশ দিয়ে এসে 10 ওহমে যাচ্ছি। সো রেজিস্টরটা লিখলাম। এখন আগেই বলছি 10 ওহমের মতো দিয়ে I1 কারেন্ট ফ্লো হচ্ছে উপর থেকে নিচের দিকে, আর I2 কারেন্ট ফ্লো হচ্ছে নিচ থেকে উপরের দিকে। তো এখন রেজাল্টেন্ট কারেন্ট আমার লুপ 1 এর জন্য ছিল I1 - I2, বাট এখন লুপ 2 এর জন্য হবে I2 - I1। I2 টাকে পজিটিভ ধরছি কারণ এখন আমি KVL টা অ্যাপ্লাই করতেছি লুপ 2 তে। আগে আমি লুপ 1 এ KVL অ্যাপ্লাই করছিলাম, এর জন্য লুপ 1 এর কারেন্টটাকে ধরছি পজিটিভ আর লুপ 2 এরটাকে ধরছি নেগেটিভ। বাট এখন যেহেতু লুপ 2 তে আমি KVL অ্যাপ্লাই করতেছি, সো লুপ 2 এর কারেন্টটাকে এখন পজিটিভ ধরবো আর লুপ 1 এর কারেন্টটাকে নেগেটিভ ধরবো। সো আমার 10 ওহমের অ্যাক্রসে সেকেন্ড লুপের জন্য ভোল্টেজ ড্রপ হবে 10 টাইমস I2 - I1। তো আমি আবারও ফেরত আসলাম এই 4 ওহমে বা 6 ওহমে, সো ইকুয়ালস 0। তো সেকেন্ড লুপের KVL এর ইকুয়েশন হচ্ছে এটা। তারপর ওই ইকুয়েশনকে সিম্পলিফাই করলে আমরা 3.5.2 পাচ্ছি। আচ্ছা, তারপর আমার দেখতে পাচ্ছি যে আমার ইকুয়েশন পেলাম দুইটা। ইকুয়েশনে আননোন ভেরিয়েবলও আছে দুইটা, I1 এবং I2। সো আমরা জানি আমার যদি n সংখ্যক আননোন ভেরিয়েবল থাকে, যদি থাকে এবং যদি n সংখ্যক ইকুয়েশন থাকে, তবেই আমরা সেই n সংখ্যক ইকুয়েশনকে সলিউশন করতে পারবো। সাবস্টিটিউশন মেথডই হোক বা ক্রেমার্স রুলই হোক বা ক্যালকুলেটর দিয়েই হোক বা প্রোগ্রামিং করেই হোক, n সংখ্যক আননোন ভেরিয়েবলের জন্য যদি আমি n সংখ্যক ইকুয়েশন পাই, তাহলে আমি সেই ইকুয়েশনগুলোকে সলভ করতে পারবো। তো আমার এখানে দুইটা ইকুয়েশন আছে এবং I1 এবং I2 দুইটা আননোন ভেরিয়েবল আছে। তো ছোট ম্যাথ, এটাকে সাবস্টিটিউশন মেথডে সলভ করলেই হয়ে যাচ্ছে, এটার জন্য ক্রেমার্স রুল অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। তো সাবস্টিটিউশন মেথডে এখানে I1 এর ভ্যালু পাইছে 2i - 1। তো 2i - 1 টা সাবস্টিটিউশন মেথডে এই জায়গায় বসায় দাও। 6i1 এ আমি যদি রিপ্লেস করি তাহলে কি পাচ্ছি? 3 × 2 = 6 I2 মাইনাস 3 × 3, তারপর হচ্ছে -2i2 ইকুয়ালস 1। এই ইকুয়েশন থেকে আমি I2 এর ভ্যালু পাবো। I2 এর ভ্যালু পাইলে I2 এর ভ্যালুটা আবার এখানে বসায় দাও, I1 এর ভ্যালু পাচ্ছ। সো ওই দুইটাই হচ্ছে আনসার। সো एग्जांपल 3.5 থেকে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তারপর एग्जांपल 3.6 দেখি। एग्जांपल 3.6 বলছে এই সার্কিটে লুপ অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস ইউজ করো। তো ফার্স্ট স্টেপ কি? লুপ অ্যানালাইসিসের ফার্স্ট স্টেপ কয়টা লুপ আছে দেখো? কয়টা লুপ আছে এখানে বলো? 3টা। 3টা লুপ আছে। 3টা লুপে আমি লুপ কারেন্ট অ্যাসাইন করে দিলাম এবং কনসিস্টেন্সি বজায় রাখলাম। সবগুলোকে আমি ক্লকওয়াইজ অ্যাসাইন করছি, কোনোটাই ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ মিক্স আপ করি নাই। ঠিক আছে, তোমরা চাইলে সবগুলোকে কাউন্টার ক্লকওয়াইজ করেও দেখতে পারো, আনসার সেম আসবে। এগুলোকে কাউন্টার ক্লকওয়াইজ ধরো, দেখবা সেম আনসার আসতেছে, জাস্ট ভ্যালু আসতেছে নেগেটিভ। ভ্যালু I1 I2 I3 ভ্যালুগুলো আসতেছে নেগেটিভ। যখনই নেগেটিভ ভ্যালু আসবে তখন বুঝে নিবা যে কারেন্টের ডিরেকশন অ্যাকচুয়ালি ছিল ক্লকওয়াইজ ডিরেকশন। তো সবগুলোকে যদি কাউন্টার ক্লকওয়াইজও ধরো কোনো ভুল হবে না, বাট মিক্স করা যাবে না। সো ক্লক ওয়াইজ কারেন্ট, মেশ কারেন্ট গুলো অ্যাসাইন করলাম। স্টেপ 1 গেল। স্টেপ 2 এরটা তো আমরা KVL অ্যাপ্লাই করার সময় মনে মনে করি। তারপর স্টেপ 3 দেখতে হবে যে মেশ অ্যানালাইসিসে দুইটা কমন লুপের মাঝখানে কোনো কারেন্ট সোর্স আছে কিনা। সো দেখো আমার এটা একটা লুপ, এটা একটা লুপ, এই দুটো লুপের মাঝখানে কোনো কমন ব্রাঞ্চে কারেন্ট সোর্স আছে? না স্যার। নাই। এটা একটা লুপ, এটা একটা লুপ, এই দুটো লুপের যে কমন ব্রাঞ্চ এটার মাঝে কোনো কারেন্ট সোর্স আছে? না স্যার। নাই। আবার এটা একটা লুপ, এটা একটা লুপ, এই দুটো লুপের মাঝখানে যে কমন ব্রাঞ্চ, এই 4 ওহমের কমন ব্রাঞ্চে কোনো কারেন্ট সোর্স আছে? নাই, রাইট? সো আমার না স্যার। এই সার্কিটেও সুপার মেশ কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হচ্ছে না। স্টেপ 3 শেষ। স্টেপ 4 কি? প্রত্যেকটা লুপে আমরা KVL অ্যাপ্লাই করব। তো KVL অ্যাপ্লাই করলে আমার এই ম্যাথের জন্য আমি এখান থেকে আমার যাত্রা শুরু করতেছি। সো -24, রাইট? 24 ভোল্টের নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি করতেছি। এই পাশে ঘুরে আসলাম 10 ওহম। তো 10 ওহমের জন্য এই যে ভোল্টেজ ড্রপ গুলো আমার IR ওহমস ল অনুযায়ী লিখতে হবে, রাইট? সো আমি 10 ওহমে দেখতে পাচ্ছি 10 ওহমের একটা কমন রেজিস্টর যেটার মধ্যে দিয়ে I1 এবং I2 কারেন্ট ফ্লো হচ্ছে, রাইট? 10 ওহমটা তো 1 নাম্বার এবং 2 নাম্বার লুপের কমন ব্রাঞ্চে আছে। 10 ওহমের মধ্যে দিয়ে I1 এবং I2 কারেন্ট ফ্লো হচ্ছে।
তো আমি যেহেতু লুপ ওয়ানে কেভিএল অ্যাপ্লাই করতেছি, সো I1 কারেন্টটাকে ধরবো পজিটিভ, এবং আমার যেহেতু I2 কারেন্টটা অপোজিট ডিরেকশনে ফ্লো হচ্ছে I1 থেকে, সো I2 এর কারেন্ট হবে নেগেটিভ। সো ওহমস ল লিখলাম 10 I1 মাইনাস I2। তারপর যখন নিচে এই পাশে চলে আসছি, অর্থাৎ এই দিক থেকে আমার যাত্রা শুরু করে এই পাশ দিয়ে এসে নিচে 12 ওহমে আসলাম। 12 ওহমে আসার পর 12 মাল্টিপ্লাইড বাই, সিমিলারলি আমার 12 ওহমটা লুপ 1 এবং লুপ 3 এর কমন রেজিস্টর। তো এটার মধ্যে দিয়ে I1 কারেন্টও ফ্লো হচ্ছে, I2 কারেন্টও ফ্লো হচ্ছে। I3 কারেন্টের ডিরেকশন I1 এর অপোজিট, রাইট? তো আমি যেহেতু লুপ 1 এ কেভিএল অ্যাপ্লাই করতেছি, সো I1 কারেন্টটা হবে পজিটিভ আর I3 কারেন্টটা হবে নেগেটিভ। সো আমি 12 ওহম ওহমস ল অ্যাপ্লাই করে আমি আবার ফেরত আসলাম 24 ভোল্টে। তো আমার কেভিএল শেষ, ইকুয়ালস 0 লিখতে পারি। সো এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করলে ইকুয়েশন 3.6.1 পাচ্ছি। সো ফার্স্ট লুপে আমার কেভিএল অ্যাপ্লাই করা শেষ। সেকেন্ড লুপে আবারও কেভিএল অ্যাপ্লাই করবো। সেকেন্ড লুপে ধরো আমি 24 ওহম দিয়েই শুরু করতেছি। তো ভোল্টেজ ড্রপ হবে 24 I2, রাইট? এই পাশে এসে এই দিক থেকে যাত্রা শুরু করে আমি 4 ওহমে আসলাম। 4 ওহমটা দুই নাম্বার এবং 3 নাম্বার লুপে কমন রেজিস্টর, রাইট? এটার মধ্যে দিয়ে I2 কারেন্টও ফ্লো হচ্ছে, 4 ওহম দিয়ে I3 কারেন্টও ফ্লো হচ্ছে। বাট I2 কারেন্ট ফ্লো হচ্ছে এই ডিরেকশনে, ক্লকওয়াইজ এসে আমার এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, আর I3 কারেন্ট ফ্লো হচ্ছে ক্লকওয়াইজ ঘুরে এসে আমার এই ডিরেকশনে ফ্লো হচ্ছে। সো আগের মতোই I2 এবং I3 কারেন্ট একটা আরেকটার অপোজিট। তো যেহেতু আমি কেভিএল অ্যাপ্লাই করছি সেকেন্ড লুপে, তো I2 কারেন্টটাকে আমি ধরবো পজিটিভ আর বাকিটাকে ধরবো নেগেটিভ। সো 4 ওহমের জন্য আমার ওহমস ল অ্যাপ্লাই করলে আসে 4I2 মাইনাস I3। তারপর এদিকে ঘুরে এসে আমি এদিকে যাচ্ছি 10 ওহম। 10 ওহমে আমার 10, আমার এখন সেকেন্ড লুপে আমি I2, এই সেকেন্ড লুপে কেভিএল অ্যাপ্লাই করতেছি। তো এখন আমার I2 কারেন্টটা হবে পজিটিভ, আর I1 কারেন্ট যেহেতু অপোজিটে ফ্লো হচ্ছে I1 কারেন্ট হবে নেগেটিভ। সো অ্যাগেন আমি ওহমস ল অ্যাপ্লাই করে পাচ্ছি 10I2 মাইনাস I1। এইখান থেকে ঘুরে আবার আগের জায়গায় ফেরত আসছি, আমার কেভিএল শেষ, ইকুয়ালস 0 লিখতে পারি। তো এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে 3.6.2 পাবো। সিমিলারলি আমি লুপ 3 তে কেভিএল অ্যাপ্লাই করব। লুপ 3 তে যদি কেভিএল অ্যাপ্লাই করি, তো ফার্স্টে আমি এই টার্মিনাল থেকেই শুরু করতেছি, 4I0, ঠিক আছে? I0 এর পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকলাম, এদিক দিয়ে এসে 12 ওহমে যাচ্ছি। 12 মাল্টিপ্লাইড বাই, যেহেতু আমার I3 লুপ কারেন্ট আর I1 লুপ কারেন্ট দুইটাই কমন 12 ওহমের জন্য, এবং 3 নাম্বার লুপে কেভিএল অ্যাপ্লাই করতেছি। সো I3 টাকে ধরবো পজিটিভ আর I1 কে ধরবো নেগেটিভ। সো 12 ওহমের ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করা শেষ। ঘুরে আবার 4 ওহমে চলে গেলাম। 4 ওহমে 4 মাল্টিপ্লাইড বাই, আগের মতো I3 এবং I2 কারেন্ট কমন, বাট এইবার আমি 3 নাম্বার লুপে কেভিএল অ্যাপ্লাই করতেছি, সেজন্য I3 কারেন্টটা পজিটিভ আর I2 যেহেতু অপোজিটে ফ্লো হচ্ছে, সো I2 টা নেগেটিভ। সো 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করা শেষ। তারপর আমি ঘুরে আবার 4I0 এ চলে আসলাম, সো ইকুয়াল 0 পাইলাম। এখন আমি এডিশনালি I0 এর একটা ভ্যালু পাচ্ছি। এখন I0 সমান সমান কিছু একটা হবে, সেটাকে রিপ্লেস করতে হবে, রাইট? তো আমার সার্কিটে দেখতে হবে কোথায় I0 লেখা আছে। তো খুঁজে পেলাম আমার এই জায়গায় I0 এর ডিরেকশন দেওয়া আছে এবং I0 টাকে অ্যাসাইন করা আছে। তো এই পার্টিকুলার নোডে এখন আমি একটা কেসিএল অ্যাপ্লাই করে এই I0 টাকে সরায় দিব। তো কিভাবে করতে I1 পারি? I1 মাইনাস I2। তো আমার I1 যে লুপ কারেন্টটা, এটা কি আমার ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে, তার মানে এই দুইটা নোডে যদি কনসিডার করি, I1 কারেন্টটা ক্লকওয়াইজ ফ্লো হওয়ার সময় বাম থেকে ডানে যাচ্ছে, সো এর জন্য I1 এর ডিরেকশন বাম থেকে ডানে। সিমিলারলি I2 ও বাম থেকে ডানে যাচ্ছে, তো আমার এই নোড থেকে এই নোডে যাচ্ছে, তো I2 এর ডিরেকশন ওইদিকে। আর I0 এর ডিরেকশনটা ম্যাথে দিয়েই দিছে, এটা নিচের ডিরেকশন। তো আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাচ্ছি I1 ইকুয়ালস I2 প্লাস I0, রাইট? সো এখান থেকে আমি লিখতে পারি I0 ইকুয়ালস I1 মাইনাস I2। সো এই জিনিসটা জাস্ট এই জায়গায় রিপ্লেস করে দিব, প্লাগ ইন করবো, 4I1 মাইনাস 4I2 পাচ্ছি। তারপরে এই ইকুয়েশনটা একটু সিম্পলিফাই করলে 3 নাম্বার ইকুয়েশন পাবো। 3 নাম্বার ইকুয়েশন পেলাম। এখন দেখো আমি ইকুয়েশন পাইছি তিনটা, 3.6.1, 3.6.2 এবং 3.6.3, তিনটা ইকুয়েশন পাইছি। আমার আননোন ভেরিয়েবলও আছে তিনটা, I1, I2 এবং I3। তাহলে কি এটা কি ক্রেমার্স রুল দিয়ে সলভ করতে হবে? কেউ সাবস্টিটিউশন মেথড দিয়ে ইউজ করতে যাও না। সাবস্টিটিউশন মেথড ইউজ করলে তোমার একটা ম্যাথ করতে করতে এই পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে, আর কিছু আনসার করতে পারবো না, ঠিক আছে? সো ক্রেমার্স রুল আমি লাস্ট ক্লাসে দেখিয়ে দিছি। অ্যাজ ইউজুয়াল ক্রেমার্স রুল ইউজ করবা, কারেন্টের ডিরেকশন গুলো পেয়ে যাবো। এখন আসি সুপার মেশ নিয়ে একটা ম্যাথ, এক্সাম্পল 3.7। সবাই একটু খাতা কলম নাও, এতক্ষণ তো অনেকেই হয়তো খাতা কলম নেও নাই, এটা একটু আমরা হাতে কলমে দেখবো।
বড় করে থাক, দেখতে সুবিধা হবে। এক্সাম্পল 3.7। সো আমরা এক্সাম্পল 3.7 এখন করবো। সো বলছে যে এই গিভেন সার্কিটকে মেশ অ্যানালাইসিস দিয়ে প্রত্যেকটা লুপ কারেন্ট বা মেশ কারেন্ট বের করতে হবে। সো ফার্স্ট স্টেপ আমার প্রত্যেক কয়টা লুপ আছে সেটা দেখা। তো কয়টা লুপ আছে এই সার্কিটে? হ্যালো, চারটা। 4টা লুপ আছে ভিজুয়ালি। 4টা লুপ খুঁজে বের করলাম। 4টা লুপের লুপ কারেন্ট I1, I2, I3 এবং I4 আমি অ্যাসাইন করলাম, এবং প্রত্যেকটাকে কনসিস্টেন্সি বজায় রেখে সবগুলো লুপকেই আমি ক্লকওয়াইজ কারেন্ট অ্যাসাইন করে দিয়েছি I1, I2, I3, I4। ফার্স্ট স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ তো আমরা ভোল্টেজের পোলারিটি নির্ধারণ করা, সেটা তো আমরা মনে মনে করবো ম্যাথ করার সময়। সো সেকেন্ড স্টেপ গেল। থার্ড স্টেপ হচ্ছে সুপার মেশ আছে কিনা খুঁজে বের করতে হবে। তো সুপার মেশ কি? যদি দুইটা নোড এই মেশের মাঝখানে যদি দুইটা লুপের মাঝখানে কোনো একটা কমন ব্রাঞ্চে যদি কারেন্ট সোর্স থাকে, তাহলে সেই দুইটা লুপকে আমরা সুপার লুপ হিসেবে কনসিডার করি। তো এখানে দেখো এরকম কিছু আছে, জি স্যার। আছে রাইট? সো এই লুপ 1 এবং লুপ 2 এর মাঝখানে একটা 5 এম্পিয়ারের কারেন্ট সোর্স আছে। তার মানে লুপ 1 এবং লুপ 2 কে মিলে, এই দুইটা লুপ মিলে আমার একটা সুপার মেশ হতো, রাইট? যে একটা ড্যাশ 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 লাইন দিয়ে বোঝানো হয়েছে। সিমিলারলি সেকেন্ড লুপ এবং থার্ড লুপের মাঝেও আরেকটা কারেন্ট সোর্স আছে, যদিও এটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, বাট এটা তো একটা কারেন্ট সোর্স, রাইট? সো যেহেতু কারেন্ট সোর্স আছে, তো আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড লুপ এবং থার্ড লুপের মাঝে কমন ব্রাঞ্চেও একটা কারেন্ট সোর্স আছে। আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার লুপও একটা সুপার মেশ হতো, রাইট? তাহলে কি করতে পারি, 1 আর 2 ও কমন, 2 আর 3 কমন, তাহলে আমি টোটালটাকে মিলে ড্যাশ লাইন দিয়ে, যে এল শেপের ড্যাশ লাইনটা দিয়ে দেখেছি যে আমার যেহেতু 2 নাম্বার লুপ 2বার নিতে হচ্ছে, so আমি একবারে করে ফেলি রে। তো আমার 1, 2 এবং 3 নাম্বার লুপ, 3টা লুপ মিলে আমার একটা সুপার মেশ অ্যাসাইন করতে হবে, যেটা ড্যাশ লাইন দিয়ে দেখায় দিছি। তো আর বলে নিই যে পরীক্ষার হলে কিন্তু আমি সুপার মেশের যে ড্যাশ লাইন এগুলো কিন্তু ম্যাথে থাকবে না। লুপ কারেন্ট I1, I2, I3, I4 এগুলোর ডিরেকশনও দিব না, আবার I1, I2, I3, I4 লিখেও থাকবে না। এগুলো নিজের করতে হবে, ঠিক আছে? সুপার মেশ, সুপার নোড এগুলো নিজের খুঁজে বের করতে হবে, এবং কারেন্টের ডিরেকশন গুলো নিজের অ্যাসাইন করতে হবে। এগুলো কিছু দিয়ে দিব না, যে Q, I1, I2 সাইডে লেখা আছে নোড কারেন্ট, ঠিক আছে? Q, I2, I3 এগুলোও দিব না, জাস্ট সার্কিটটা দিব, ঠিক আছে? সেগুলো নিজে করতে হবে। সো পেলাম সুপার মেশ পেলাম, তারপর হচ্ছে সুপার মেশের কম্পেনসেশন হিসেবে ইকুয়েশন লিখতে হবে। সো ইকুয়েশন গুলো যেহেতু ছোট হবে সুপার মেশের কম্পেনসেশন হিসেবে, সো এগুলো আগে লিখে ফেলি। সো কি বলছি, সুপার মেশের কম্পেনসেশন হিসেবে যে আমার ইকুয়েশন লিখতে হবে, সেটা হচ্ছে যে কমন ব্রাঞ্চটা ছিল সেই কমন ব্রাঞ্চের যে দুই পাশে দুইটা নোড আছে, যে কোনো একটা নোডে আমি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। তো আমি I1 কারেন্টটা যদি দেখি, লুপ 1 এর I1 কারেন্টটা ক্লকওয়াইজ ঘুরে, আমি এই পার্টিকুলার নোড দিয়ে এই I1 কারেন্টটা ক্লকওয়াইজ ঘুরে নিচ থেকে উপরে যাচ্ছে, রাইট? নিচ থেকে উপরে যাচ্ছে, এর জন্য I1 কারেন্টের ডিরেকশন অ্যাসাইন করা হয়েছে নিচ থেকে উপরের দিকে। সিমিলারলি এই যে এই ব্রাঞ্চে এই পার্টিকুলার লাইনটাতে কারেন্ট যাচ্ছে নিচ থেকে উপরের দিকে। সিমিলারলি I2 কারেন্টটা ক্লকওয়াইজ ঘুরতেছে 6 ওহমের মধ্যে দিয়ে নিচ থেকে উপরে এসে আমার পি নোডে কারেন্টটা এন্টার করবে, এজন্য I2 এর ডিরেকশন দেওয়া হয়েছে এই পার্টিকুলার ব্রাঞ্চে নিচ থেকে উপরের দিকে, ঠিক আছে? 5 এম্পিয়ার কারেন্টের ডিরেকশন অলরেডি অ্যাসাইন করা আছে বাম থেকে ডানে। এখন যদি আমি পি নোডে KCL অ্যাপ্লাই করি, KCL এট নোড পি যদি অ্যাপ্লাই করি, তাহলে কি পাচ্ছি? হ্যালো, পি নোডে যদি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করি, তাহলে কি পাচ্ছি? স্যার I2 ইকুয়াল টু I1 প্লাস 5 I1 প্লাস 5। প্লাস 5। তো এটাই হচ্ছে আমার ইকুয়েশন 1, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। আচ্ছা, তারপর আমার আরেকটা সুপার মেশ ছিল না, কমন ব্রাঞ্চ ছিল 3I0 এই নোডটায়, ঠিক আছে? সো এই 3I0 এর যে ব্রাঞ্চ আছে, এটার যে দুইটা নোড আছে, যে কোনো একটা নোডে আমি KCL অ্যাপ্লাই করে ফেলবো।
সো যেহেতু এই যে এই নোটটা যে দুইটার জন্যই কমন ছিল, তো কমপ্লেক্সিটি এড়ানোর জন্য এটাকে আমি অ্যাভয়েড করে যাচ্ছি। তার মধ্যেও এই নোটটা নিব না, কারণ এই দুইটা কমন, অর্থাৎ এই পার্টিকুলার নোটটা আমার দুইটা সুপার মেশের জন্য কমন ছিল, এর জন্য কমপ্লেক্সিটি এড়ানোর জন্য এটাকে অ্যাভয়েড করে যাচ্ছি। ঠিক আছে, তো অ্যাভয়েড করে আমি নিচের নোডে কিউ নোডে আমি একটা কেসিএল নেব। তো আগের মতোই I2 কারেন্ট ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে, তার মানে এই পার্টিকুলার ব্রাঞ্চে কারেন্টটা ডান থেকে বামে যাবে যেহেতু ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে। সিমিলারলি নিচের এই ব্রাঞ্চে I3 কারেন্ট ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে, সো I3 কারেন্টটা ডান থেকে বামে যাবে, ডান থেকে বামে যাবে। সো আমি যদি এখন কিউ নট এই অর্থাৎ কিউ নোডে আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি? I2 equal to 3I0 plus I3. I2 ইকুয়াল টু I3 3I0 প্লাস 3I0। এখন বাড়তি একটা জিনিস আসলো I0টাকে সরাইতে হবে। তো সার্কিটে দেখো কোথায় I0 লেখা আছে? এই পাশে লেখা আছে, রাইট? এই যে এই পাশে I0টা অ্যাসাইন করা আছে। তো I0 সমান কি লিখতে পারি? ভিজুয়ালি দেখো I4 কারেন্টটা অ্যাসাইন করা হয়েছে ক্লকওয়াইজ। 5 sir. I4 I5 কোথায়? এখানে 4 নাই, 5 নাই কোথায়? এখানে I4 কারেন্টটা ক্লকওয়াইজ ঘুরতেছে, আবার একই ব্রাঞ্চে অর্থাৎ একই জায়গায় I0 কারেন্টটা এইদিকে অ্যাসাইন করা হয়েছে, রাইট? অ্যারো সাইন দেওয়া হয়েছে উপরের দিকে। আমি লিখতে পারি না I0 ইকুয়ালস মাইনাস I4 লিখতে পারি? এখানে দেখো কারো কোনো কোশ্চেন আছে? স্যার আরেকবার। আরেকবার। সো আমার যে সার্কিটে এই জায়গায় দেওয়া ছিল, ওই কারেন্ট সোর্সে 3I0 লেখা আছে, ঠিক আছে? কারেন্ট সোর্সে যে আমার 3I0 লেখা আছে, এই I0টাকে রিপ্লেস করতে হবে না কোনো কিছু দিয়ে। তো আমার সার্কিটে দেখতে হবে যে কোথায় I0 আছে। সো আমি খুঁজে পেলাম আমার এই জায়গায় I0 আছে, রাইট? এই জায়গায় আমার I0 আছে। I0 এর ডিরেকশনটা দেওয়া আছে উপরের দিকে, তার মানে I0 কারেন্টটা এই দিকে ফ্লো হচ্ছে। আবার এই লুপে দেখতে পাচ্ছি I4 কারেন্টটা ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে। তাই 2 ওহমের মধ্য দিয়ে কি I4 কারেন্ট ফ্লো হচ্ছে, মেশ কারেন্ট I4। আবার I0 এর ডিরেকশন দেওয়া আছে অপোজিট, রাইট? এই দিক থেকে এই পাশে আসবে। আমি ধরলাম এটা I0, তাহলে আমি একই কারেন্ট 2 ওহমের মধ্য দিয়ে ফ্লো হচ্ছে, বাট I0টা I4 এর অপোজিট ডিরেকশনে, তার মানে আমি লিখতে পারি যে I0 ইকুয়ালস মাইনাস I4, রাইট? 2 ওহমের মধ্যে দিয়ে তো ভিন্ন ভিন্ন কারেন্ট ফ্লো হবে না, একই কারেন্ট ফ্লো হবে। জাস্ট যেহেতু I0 এর ডিরেকশনটা অপোজিট ডিরেকশনে দিয়ে দিছে, আমি লিখতে পারি I0 ইকুয়ালস মাইনাস I4। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, সো I0 ইকুয়াল যে মাইনাস I4 পেলাম, এই জিনিসটা আমার ওই ইকুয়েশনটাতে রিপ্লেস করব। সো I3 প্লাস 3I0 এর পরিবর্তে লিখবো মাইনাস I4, রাইট? সো এখান থেকে কি পাচ্ছি? I1 ইকুয়ালস I3 মাইনাস 3I4। তো এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। স্যার হ্যাঁ বলো। স্যার আরেকবার একটু বোঝানো যাবে I0টাকে -I4 কেন লেখা হয়েছে? দেখো এই I0 এর ডিরেকশনটা দেয়া আছে উপরের দিকে, রাইট? সো I0 কারেন্টটা এদিকে ফ্লো হবে। সো 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্টটা কোথায় ফ্লো হচ্ছে? ডান থেকে বামে না? জি স্যার। I0 ফ্লো হচ্ছে ডান থেকে বামে। আবার আমি একই লুপে আমি I4 মেশ কারেন্ট অ্যাসাইন করে রাখছি, যেটা ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে। তার মানে I4 কারেন্টটা 2 ওহমের মধ্যে কোন ডিরেকশনে ফ্লো হচ্ছে? অপোজিট দিকে। অপোজিট দিকে। মানে 2 ওহমের মধ্যে দিয়ে কি ভিন্ন ভিন্ন কারেন্ট ফ্লো হচ্ছে? একই কারেন্ট তো ফ্লো হচ্ছে, রাইট? হ্যাঁ। তার মানে I0 আর I4 এর ম্যাগনিটিউড সেম, কিন্তু যেহেতু I4টাকেই আমি ক্লকওয়াইজ ধরে রাখছি এবং আমার কনসিস্টেন্সি বজায় রাখতে হবে সব জায়গায়, তো আমি কি লিখতে পারি? I0 ইকুয়ালস মাইনাস I4, কারণ I4 এর ডিরেকশনটা I0 এর ডিরেকশনের অপোজিট, বাট কারেন্ট তো সেম ভ্যালু, সেম কারেন্টই ফ্লো হচ্ছে, রাইট? ভিন্ন ভিন্ন জি স্যার। কারেন্ট একটা ফ্লো হবে, সেজন্যই লিখছি I0 ইকুয়ালস মাইনাস I4। থ্যাংক ইউ স্যার।
তো আমি দুইটা ইকুয়েশন পেলাম। এখন এই দুইটা ইকুয়েশনকে আমি আর একটু রিঅ্যারেঞ্জ করার দরকার আছে। রিঅ্যারেঞ্জ পরে করি, আপাতত এখন থাক, পরে আমি রিঅ্যারেঞ্জ করব নাকি এখনই? আচ্ছা, আপাতত থাক। আমি দুইটা কেসিএল এর জন্য দুইটা ইকুয়েশন পাচ্ছি। এখন আমার লুপের জন্য কেভিএল অ্যাপ্লাই করতে হবে, রাইট? মেশ অ্যানালাইসিস করব এখন আমি। আমি তো এই কেসিএল দুইটা পাইলাম, এই সুপার মেশের যে দুইটা কমন ব্রাঞ্চ ছিল ওইগুলোর কম্পেনসেশন হিসাবে আমি দুইটা কেসিএল পেলাম। এখন আমি অ্যাকচুয়াল মেশ অ্যানালাইসিসটা করব। প্রত্যেকটা মেশে আমি মেশ কারেন্ট অ্যাসাইন করব, রাইট? সো আমি ফার্স্টে সুপার মেশ দিয়ে শুরু করি। আমার এখানে সুপার মেশ ছিল, সুপার মেশে কেভিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো কেভিএল এট সুপার মেশ। সো যদি অ্যাপ্লাই করি কি পাচ্ছি? আমি উপরের যে রেজিস্টরটা ছিল সেখান থেকে শুরু করলাম, এটা একটু নিচে নিয়ে আসি। এটা হচ্ছে আমার ইকুয়েশন 2, এটা ইকুয়েশন 1। আচ্ছা, সো সুপার মেশে যদি কেভিএল অ্যাপ্লাই করি, আমি 2 ওহম রেজিস্টর দিয়ে আমার যাত্রা শুরু করব, ঠিক আছে? সো কি হচ্ছে, টুয়াইস I1 লিখতে পারতেছি, রাইট? টুয়াইস I1। নিচে আসলাম, এই যে দেখো এখান থেকে আমার যাত্রা শুরু করে নিচের দিকে আসতেছি। তারপর আমি সুপার মেশ, রাইট? সো এইদিকে যাব, 4 ওহম পাচ্ছি। তো 4 ওহমের মধ্যে দিয়ে I3 কারেন্ট ফ্লো হচ্ছে, সো আমি লিখবো 4I3। এদিক দিয়ে ঘুরে ঘুরে আসলাম, 8 ওহম পাচ্ছি। এখন দেখি 8 ওহমে একটা কমন রেজিস্টর, রাইট? 3 নাম্বার এবং 4 নাম্বার লুপে কমন রেজিস্টর। তো 8 ওহমের মধ্যে দিয়ে I3 এবং I4 দুই কারেন্টেই ফ্লো হবে। তো ভিজুয়ালি দেখতে পাচ্ছ যে I3 এর সাথে I4 কি অপোজিট ডিরেকশনে আছে। 8 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে I3 ফ্লো হবে উপর থেকে নিচের দিকে, আর I4 ফ্লো হবে নিচ থেকে উপরের দিকে, যেহেতু সব ক্লকওয়াইজ ঘুরতেছে। যেহেতু আমি এই 3 নাম্বার লুপে আমি কেভিএলটা অ্যাপ্লাই করতেছি, সেজন্য আমার I3 কারেন্টটা কি ধরে নেব পজিটিভ। আমি 8 ওহম রেজিস্টরের জন্য লিখতে পারি ভোল্টেজ ড্রপ ইকুয়ালস 8 মাল্টিপ্লাইড বাই I3 মাইনাস I4 লিখলাম। তারপর এই দিক দিয়ে ঘুরে ঘুরে এসে 6 ওহম পাচ্ছি। 6 ওহমে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমার I2 কারেন্টই ফ্লো হচ্ছে, তো লিখবো প্লাস 6I2, ভোল্টেজ ড্রপ। এই দিক দিয়ে ঘুরে সুপার মেশে আবার 2 ওহমে ফেরত আসলাম, আমার কেভিএল অ্যাপ্লাই করা শেষ, সো ইকুয়ালস লিখতে পারি 0। সুপার মেশের কেভিএলটা বুঝতে পারছো সবাই? হ্যালো? স্যার I3 এবং I4 স্যার ক্লকওয়াইজ আছে নাকি? হ্যাঁ, সবই তো ক্লকওয়াইজ। স্যার I3 এবং I4, তাহলে I3 মাইনাস I4 কেন হবে স্যার? I3 প্লাস I4 হবে না কেন? এতক্ষণ কি বুঝাইলাম আর কি বুঝলাম? 3বার বুঝাইছি এক জিনিস, দুইটা এক্সাম্পল করে আসছি। দেখো, এই 8 ওহমের মধ্য দিয়ে I3 টা ফ্লো হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে, রাইট? জি স্যার। নাস্তা কেমন? আর I4 টা ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো হলে 8 ওহমের মধ্য দিয়ে যাইতে হলে তাকে কোন দিকে যাইতে হবে? নিচ থেকে উপরের দিকে, তাই না? জি স্যার। তাহলে রেজাল্টেন্ট কারেন্ট কি হবে? দুইটা যেহেতু অপোজিট ডিরেকশনে আছে, হ্যাঁ 8 ওহমের মধ্যে রেজাল্টেন্ট কারেন্ট হবে I3 মাইনাস I4। এবং I3 টাকে পজিটিভ ধরছি কারণ আমি 3 নাম্বার লুপেই কেভিএলটা অ্যাপ্লাই করতেছি, যার জন্য 3 নাম্বার লুপের কারেন্টটা আমি পজিটিভ ধরব। বুঝছো কেন I3 মাইনাস I4? জি স্যার। স্যার হ্যাঁ বলো। ইকুয়েশন 2 তে I1 কোথেকে আসলো স্যার? I ডোমেন এটা স্যার। ইকুয়েশন 2 তে? জি স্যার। ও সরি, 2 টাকে 1 লিখছি, সরি স্যার, আগে তো 2 লিখে রাখছি। I2 ইকুয়ালস I3 মাইনাস থ্রাইস I4, ঠিক আছে? আচ্ছা, তো সুপার মেশের যে কেভিএলটা পাইলাম এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, কি হবে? টুয়াইস I1, তারপর প্লাস 6I2, তারপর কি আছে? I3 আছে, 8I3 প্লাস 4I3 কত হয়? 12I3
মাইনাস 8i4 ইকুয়াল 0। ঠিক আছে, আমার যেহেতু 4/4 ইকুয়েশন ইজিলি আমরা সলভ করতে পারবো না, আমাদের কাছে অ্যাভেলেবল এই ক্যালকুলেটর যেটা আছে, তো এই 4 ভেরিয়েবলকে আমি 3 ভেরিয়েবলে নিয়ে আসবো। তো কি করতে পারি, আমার যে ইকুয়েশন 1 এ যে i2 এর ভ্যালু একটা দেওয়া ছিল, i2 ইকুয়ালস i1 প্লাস 5, এই জিনিসটা আমি এখানে এই ইকুয়েশনে বসাইতে পারি, রাইট? সো i2 ইকুয়ালস i1 প্লাস 5 যদি আমার এই ইকুয়েশনে বসাই, তাহলে কি আসতেছে 6i2 মানে 6i1, রাইট? twice i1 plus 6i1 plus 5 plus 12i3 minus 8i4 equals 0। এই ইকুয়েশনটাকে লিখতে পারি twice i1 plus 6i1, রাইট? twice i1 plus 6i1 কত হবে, 8i1, তারপর আমার 12i3 minus 8i4, আমার এখানে একটু বাকি ছিল 5 আর 6 গুণ করতে হবে, 5 6 30, এটাকে ডান পাশে নিয়ে আসলে কত হবে, -30। তো এটা হচ্ছে আমার ইকুয়েশন 3, ইকুয়েশন 3 পেলাম। সো ইকুয়েশন 2 টাকে একটু ভালো মতো রিঅ্যারেঞ্জ করে ফেলি। ইকুয়েশন 2 হচ্ছে i1 এর সহগ হচ্ছে 0, সো 0i1 প্লাস i2 মাইনাস i3, সবগুলোকে এক সাইডে নিয়ে যাচ্ছি, প্লাস 3i4 ইকুয়াল 0। তো এটা হচ্ছে এখন আমার আপডেটেড ইকুয়েশন 2, আপডেটেড ইকুয়েশন 2। ইকুয়েশন 3 পেয়ে গেলাম। এখন হচ্ছে আমার আরেকটা লুপ আছে, তো KVL at লুপ 4, ঠিক আছে? লুপ 4 এ যদি KVL অ্যাপ্লাই করি তাহলে কি পাই, 2i i4, রাইট? 2 ওহম দিয়ে শুরু করতেছি, 2i i4, তারপর 10 ভোল্টের যে এদিক থেকে শুরু করে 10 ভোল্টের পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকবো, প্লাস 10, এই পাশ দিয়ে ঘুরে এসে আমি 8 ওহমে যাচ্ছি। এখন 8 ওহম একটা কমন রেজিস্টর ছিল, i3 i4 একটা আরেকটার অপোজিট ডিরেকশন। এখন যেহেতু 4 নাম্বার লুপে KVL অ্যাপ্লাই করতেছি, সো অবশ্যই i4 কারেন্টকেই পজিটিভ ধরবো, সো i4 মাইনাস i3 ঘুরে আবার 2 ওহমে চলে যাচ্ছি, সো ইকুয়াল 0। তো এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, কি পাচ্ছি, এই i1 এর সহগ হচ্ছে 0, তো 0i1, তারপর হচ্ছে -8i3, তারপর হচ্ছে 8 আর 2 10i4, 10 কে এই পাশে নিয়ে আসলে -10। আমার এটা হচ্ছে ইকুয়েশন কত, আগেরটা ছিল 3, আগেরটা ছিল 3, এখন একটা হচ্ছে ইকুয়েশন 4। এখন ইকুয়েশন 2, ইকুয়েশন 3, ইকুয়েশন 4 এ দেখো, এখানেও তো আরেকটা কাজ করা লাগতো, ইকুয়েশন 2 টাকে আর একটু আপডেট করি, ঠিক আছে? ইকুয়েশন 2 তে i2 আছে একটা, সো এই i2 টাকে তো সরাতে হবে, রাইট? সো ইকুয়েশন 2 একটু আপডেট করি। ইকুয়েশন 2 টাকে যদি আমি i2 এর পরিবর্তে আমি যদি ওই যে আগের ভ্যালুটা বসাই, i2 ইকুয়াল ছিল কি i1 প্লাস 5, তাহলে কি হবে, প্লাস 0i1 প্লাস i1, আর ওই i2 এর পরিবর্তে আমি বসাচ্ছি i1 প্লাস 5, রাইট? সো প্লাস 5টাকে আমি এই পাশে নিয়ে যাবো, তো -5 হয়ে গেল, i2 শেষ, তারপর আছে -i3 প্লাস 3i4। সো এটা হচ্ছে আমার এখন আপডেটেড ইকুয়েশন 2। এটা হচ্ছে আমার আপডেটেড ইকুয়েশন 2। তো আমার 0i1 আর প্লাস i1 হইলে আমি প্রথম দিকের 0টাকে মুছে দিতে পারি। এখন দেখো ইকুয়েশন 2, 3 এবং 4, তিনটা ইকুয়েশনে আমার কয়টা ভেরিয়েবল আছে, হ্যালো, তিনটা আননোন ভেরিয়েবল আছে, রাইট? i1 i3 i4, এবং আমার ইকুয়েশনও পেলাম তিনটা। তো এটাকে কি আমরা ক্রেমার্স রুলে সলভ করতে পারবো না?
হ্যালো, জি স্যার। Yes, sir. ক্রেমার্স রুল দিয়ে সলভ করতে পারবো, যেখানে আমার ডেল্টার ভ্যালু কি হবে, ডেল্টার ভ্যালু হবে 8 12 -8, তারপর ইকুয়েশন 4 এর জন্য আসতেছে 0 -8 10 1 -1 3। এটা হচ্ছে আমার ডেল্টা। আর কনস্ট্যান্টের কলামটা হচ্ছিল, কনস্ট্যান্টের কলাম কত আছে, -30 -10 -5। ঠিক আছে, কনস্ট্যান্টের কলাম হচ্ছে এটা। তো আমরা যখন ডেল্টা 1 ক্যালকুলেট করব তখন আমার এই 1 নাম্বার রোতে কনস্ট্যান্টটা বসাবো, যখন ডেল্টা 2 ক্যালকুলেট করব তখন 2 নাম্বার রোতে কনস্ট্যান্টটা বসাবো, আর 2 নাম্বার কলামে কনস্ট্যান্টটা বসাবো, আর যখন ডেল্টা 3 ক্যালকুলেট করব তখন 3 নাম্বার কলামে কনস্ট্যান্টটা বসাবো। তো ক্রেমার রুল দিয়ে কিভাবে সলভ করতে হয় লাস্ট ক্লাসে দেখাই দিছি। তো এইভাবে আমরা ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 পেলাম। তারপর কি হবে, আমার I1 কারেন্ট, লুপ কারেন্টের ভ্যালু গুলো বের করতে হবে। লুপ কারেন্ট আমার ভ্যারিয়েবল ছিল তিনটা, I1 I3 I4। তো I1 এর ভ্যালু কি হবে, I1 এর ভ্যালু হবে ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা, I3 এর ভ্যালু হবে ডেল্টা 2 ডিভাইডেড বাই ডেল্টা, I4 এর ভ্যালু হবে ডেল্টা 3 ডিভাইডেড বাই ডেল্টা। ঠিক আছে, তো এইভাবে আমরা লুপ কারেন্টের ভ্যালুগুলো পেয়ে যাব। এখানে আমার ডেল্টাটা কি ডিটারমিনেন্ট বা নির্ণায়ক করতে হচ্ছে। তো করে আমি I1 I3 I4 এর ভ্যালু পেয়ে যাব। তিনটার ভ্যালু পেলে তিনটার ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে আমি I2 এর ভ্যালুটাও পেয়ে যাবো রে, বা আমার ইকুয়েশন 1 এ আমি I1 এর ভ্যালু বসালে I2 এর ভ্যালু পেয়ে যাব। তো এটাই হচ্ছে ম্যাথ, বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? No, sir. আচ্ছা, না থাকলে প্র্যাকটিস প্রবলেম 3.7 তোমরা নিজেরা বাসায় করবা, আগের মতোই সেম। ঠিক আছে, এখানে জাস্ট একটা সুপার মেশ হবে 4 এম্পিয়ার। সো এটা প্র্যাকটিস প্রবলেম 3.7 বাসায় করবা। তারপর হচ্ছে এক্সাম্পল 3.8 দেখো। এক্সাম্পল 3.8 এই সার্কিটটা, এই মেথডটা অন্য মেথড ইউজ করছে, সেটা আমরা তোমাকে পড়াই নাই, বাট এই সার্কিটটা তোমাকে যদি দিয়ে, আচ্ছা লেস দেন 1 মিনিট আছে, একটু সবাই জয়েন করো, ক্লাসে Sir, একটু আমাদের জয়েন তো করো। chemistry class আছে। কয়টায় ক্লাস আছে? 9:20 স্যার। আচ্ছা, 9:20 ক্লাস প্রেজেন্টটা নাই নিয়ে কয়টায়? প্রেজেন্টটা নিব, তাহলে লেস দেন 1 মিনিট আছে, সবাই একটু রিজয়েন করো, প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি। One, roll 1, 2, Sir, roll number 1 roll present. roll 1 present, 2, Hello, hello, hello. 4, Hello. 2 DC, 4, Sir, Hello, 4 hello, এর hello, hello, hello. Hello, 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 hello. আচ্ছা আছে 5, roll 5, absent 6, Present, sir. 7, roll 7, 8, Present, sir. 9, প্রেজেন্ট স্যার। 10, Yes, sir. 11, Yes, sir. 12, প্রেজেন্ট স্যার। 13, Present, sir. 14, Yes, sir. 15, আচ্ছা পরেগুলো তো নাই, 19, Present, sir. 21, Present, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Present, sir. 25, Yes, sir. 27, Yes, sir. 28, Present, sir.
29, Yes, sir. 30, 31, Present, sir. 32, প্রেজেন্ট স্যার 33, Present, sir. 34, 35,